পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। এত বড় ভুল করার পরও আরানের পরপর এভাবে আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে দেখে শেহজাদ ক্রোধান্বিত স্বরে বলল, শাট আপ থার্ড ক্লাস ম্যান। তোর মতো তোর চিন্তা ভাবনাও চিপ। শেহজাদের কোনো কথাই আরান কানে তুলছে না, উল্টো ইনোসেন্ট ফেস বানিয়ে শেহজাদের দিকে তাকিয়ে কটা আবেগী টাইপের কথা বলল। পার্সেল ডাস্টবিনে ফেলে দিয়ে তুই আজ প্রমাণ করে দিলি আমার প্রতি তোর বিন্দুমাত্র ভালোবাসা নেই। এখন আমিও সিদ্ধান্ত নিয়েছি যে তুই ওয়াসিফ শেহজাদ চৌধুরী যে বিএসকে, সেটা আমি বাংলাদেশ সরকার অবধি পৌঁছিয়েই ছাড়বো। তুই ভাবতে পারছিস বাংলাদেশ সরকার একবার তোর সান্নিধ্য পেলে কত বড় ব্লান্ডার হয়ে যাবে? কিন্তু আমার তাতে কি, এবার আমি আরান মির্জা এই বার্তাতেই সরকার অবধি পৌঁছিয়ে পুরো বিশ্বের সামনে সম্মানিত ব্যক্তি হয়ে উঠব। আরানের কথার বিপরীতে শেহজাদ হুমকি শুরু বলল, বুঝাবুঝির সময় শেষ, এখন সময় কাহিনী খতম করার। তুই আগে এই রুম থেকে জলজান্ত বের হয়ে দেখা, তারপর না হয় নিজেকে সম্মানিত করিস। শেহজাদের কথা শুনে আরানের গায়ে কাঁটা দিয়ে উঠল। শেহজাদের দিকে এগিয়ে আসতে আসতে অত্যন্ত নরম সুরে বলল, ইউ সো ডেঞ্জারাস ব্রো। তুই কাউচে গিয়ে বস, তুই যে কোনো সময় ব্লাস্ট হতে পারিস। এখন তোর মাথা ঠান্ডা করা দরকার, আমি ব্ল্যাক কফি নিয়ে আসছি। শেহজাদের মির্জা হাউসে আসার খবরটা আলতাফ মির্জার কানে যেতেই তিনি পার্টি অফিস থেকে দ্রুত বাড়ি চলে আসে। ভাবটা এমন যেন ভয়ঙ্কর বিপদের হাত থেকে তিনি প্রাণ হাতে নিয়ে এসেছেন। বাড়িতে আসতে প্রথমেই জানবি থেকে শেহজাদ কোথায় আছে তা জেনে সোজা আরানের কামরার দিকে পা বাড়ে। আলতাফ মির্জা আরানের কামরায় প্রবেশ করে সর্বপ্রথম দরজা বন্ধ করে চেয়ার টেনে চেয়ারে দরজার সামনে রেখে তাতে বসে পড়ল। এইভাবে বসাতে দরজায় আলতাফ মির্জার পিঠ ঠেকল। শেহজাদ কামরার বাইরে যাওয়ার জন্য এগোচ্ছিল, ঠিক তখনই আলতাফ মির্জাকে এভাবে বসতে দেখে চোখে মুখে বিরক্তি নিয়ে বলল, এসব কিরকম ব্যবহার? শেহজাদের বলতে দেরি নেই, তার আগে আলতাফ মির্জার উত্তর, তোমার দুই চোখ দিয়ে দেখছো না এটা কিরকম ব্যবহার? এটা হলো ভদ্র এবং সভ্য ব্যবহার। আপনার সাথে ভদ্রতা সভ্যতা ঠিক যায় না। শেহজাদের এরকম খোঁজা মারা কথায় তেতে উঠল আলতাফ মির্জা। কাঁপতে থাকা কঞ্চে বলল, কি বলতে চাইছো ক্লিয়ারলি বলো। আলতাফ মির্জার প্রশ্নের পাশে শেহজাদের নির্বিকার জবাব, একটা মানুষ আপনার কল রিসিভ করছে না তা দেখেও বারবার কল করাকে ভদ্রতা, মানুষের পথ আটকে রাখাকে বলে সভ্যতা। আলতাফ মির্জা বেশ ভালো বুঝতে পেরেছে কথাগুলো, বলে শেহজাদ তাকে অপমান করেছে। আলতাফ মির্জা অপমানিত বোধ করে কণ্ঠে জোর এনে বলে, তুমি এখন আমাকে ভদ্রতা আর অভদ্রতার তফাৎ বোঝাচ্ছ? একটু থেমে আবারও শান্ত স্বরে বলল, ওয়াসিফ আমার শের, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। একটিবার আমার কথা শোনো, ইটস ভেরি আর্জেন্ট। শেহজাদ খুব ভালো করেই জানে তার এখানে আসার খবর পেয়ে আলতাফ মির্জা ছুটে আসবে। এই লোক বড়ই সুবিধাবাদী, নিশ্চয়ই কোনো রাজনৈতিক কাজ করা লাগবে, তাই তার কথার মধ্যে এত মলম লাগাচ্ছে। আলতাফ মির্জার শান্ত কণ্ঠস্বর শুনে শেহজাদ বলল, বলুন কি বলবেন? শেহজাদের অনুমতি পাওয়া মাত্র আলতাফ মির্জা বহুদিন ধরে তার এক নাগারেই বলতে লাগলো, ওয়াসিফ একটিবার বাংলাদেশের দিকে চেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে বাংলাদেশের অবস্থা কতটা ভয়াবহ। সবাই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। গত এক সপ্তাহে এখানকার থানায় মোট 12টি মিসিং ডায়েরি জমা হয়েছে। আশ্চর্যের বিষয়, সব মিসিং ডায়েরিতে শুধু মেয়েরাই নিরুদ্দেশ। যত মেয়ে নিরুদ্দেশ হয়েছে সব প্রাপ্তবয়স্ক। যদিও থানায় সব কেস তুলেনি, তারপরও পাক্কা খবর আছে 12টি মেয়ে নিরুদ্দেশ। দেশে অবৈধ ব্যবসা যে হারে বাড়ছে, কয়দিন পর দেখা গেল দেশ বেচে দিয়েছে এরা। ওয়াসিফ কিছু করো। প্রথম কথা, আমি বাংলাদেশের প্রাইম মিনিস্টার নই যে বাংলাদেশের দিকে আমি তাকাবো। এটা প্রাইম মিনিস্টারের কাজ। দ্বিতীয় কথা, এসব আমার কাজ নয়। বাংলাদেশের আইন আছে কিসের জন্য? পুলিশ, আর্মি, র্যাব, সেনাবাহিনী এদের কাজেরা করুক। দরজা থেকে সরুন, বেরোবো। আলতাফ মির্জার দেওয়া প্রস্তাব শেহজাদ সরাসরি বাতিল করে দিল। এটা দেখে আলতাফ মির্জা মুখে চুপসে গেল। কতই না আশা করে এই কথাগুলো বলেছিল, কিন্তু এই ছেলে এক শব্দে সব আশা ভেঙে চুরমার করে দিল। আজ তিনি শপথ নিয়েছেন কিছুদিন দরজা থেকে তিনি সরবেন না। আলতাফ মির্জা তবুও শেষ সাধ্য বাঁচিয়ে দেখল। এরা যদি কোনো কিছু করতে পারতো তাহলে কি তোমায় বলতাম?
এই পুলিশরা কোনো কাজের নয়, এদের উপর ভরসা করলে আর কিছু করা লাগবে না, দেশ রসাতলে চলে যাবে, এটা নিশ্চিত। আমি আর উত্তর না পাওয়া অবধি তোমায় কোথাও যেতে দিচ্ছি না। তোমাকে তো হারিকেন দিয়ে খুঁজলেও পাওয়া যায় না। আজ আমি তোমায় যেতে দিয়ে সুযোগ কিছুতেই হাতছাড়া করব না। শেহজাদ ভালোই বুঝতে পেরেছে এই লোক এখন এখান থেকে সরবেই না, তাকে সরানোর জন্য অন্য কোনো উপায় বের করতে হবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তার উপর আবার এই লোকের বাচ্চাদের মতন এসব ব্যবহার, সব মিলিয়ে শেহজাদ অতিষ্ঠ। শেহজাদ একবার ঘড়ির টাইম দেখে বলল, আপনার কাছে লাইটার আছে? হ্যাঁ আছে। কথাটা বলে আলতাফ মির্জা পকেট থেকে লাইটার বের করে শেহজাদের দিকে এগিয়ে দিল। শেহজাদ লাইটারটা নিতে নিতে জিজ্ঞেস করলো, আপনি কি সবসময় পকেটে লাইটার রাখেন? হ্যাঁ। এই ছোট্ট শব্দের কথাটাই যেন কাফি ছিল শেহজাদের জন্য। শেহজাদ আলতাফ মির্জার দিকে সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে বলা, স্মোক করা কিন্তু ব্যাড ম্যানার্স। এই বয়সে এসব অভ্যেস রাখা ভালো না। সময় থাকতে ভালো হয়ে যান। এসব সিগারেট যদি আর আপনাকে খেতে দেখি তাহলে খবর আছে। শেহজাদের কথা শুনে আলতাফ মির্জার চক্ষু বের হওয়ার উপক্রম। সে এ জীবনে যেখানে কোনো দিন সিগারেট ধরেও দেখেনি পর্যন্ত, সেখানে এই ছেলে এসব কি বলছে। আলতাফ ফুসতে ফুসতে চেয়ার থেকে দাঁড়িয়ে শেহজাদের সামনে এসে বলল, তুমি এসব কি বলছো? আমি কেন স্মোক করি না? সিগারেট খাওয়া তো দূর, সিগারেটের স্মেল পর্যন্ত নিতে পারি না। এই সুযোগে শেহজাদ চেয়ারটা পা দিয়ে সরিয়ে রুম থেকে বেরোতে বেরোতে বলল, আচ্ছা, মানলাম আপনি স্মোক করেন না, আসছি আজ। আর একটা কথা, আমার পিঠ পিছু যখন ধান্দাবাজ নামে সম্বোধন করেন আমায়, তাহলে আগামীতে আমার সামনেও এই নামে সম্বোধন করবেন। আল্লাহ হাফেজ। কথাগুলো বলে শেহজাদ স্থানটা ত্যাগ করলো। শেহজাদের কথা শুনে আলতাফ মির্জা স্তম্ভিত। শেহজাদের যাওয়ার দিকে থাকে আলতাফ মির্জা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই ছেলে আবার চালাকি করে আমায় হারিয়ে দিল। কি সুন্দর আমাকে উত্তেজিত করে দরজাটা খুলে ফেললো। এই ছেলের সাথে টক্কর দিতে আমাকে আরও 7 বার জন্ম নিতে হবে। অবিরত চলছে বৃষ্টির নবধারা। প্রকৃতির মলিনতা হচ্ছে সর্বহারা। বৃষ্টির অনুকণায় শীতল হচ্ছে প্রকৃতি। হাহাকার করা অতুষ্ট প্রকৃতি সাজছে নতুন রঙে। তমিশ্রা রজনী ঘুটঘুটে অন্ধকারে নিচ্ছায়ায় অবধি দেখা মিলছে না। আজ কিরণ মালির প্রখর তপন তাপে মাঠ ঘাট সজি হয়ে উঠেছিল। পরক্ষণে সন্ধ্যার পরে আকাশে দেখা যায় কালো মেঘের ঘনঘটা। বৃষ্টি হলে কৃষ্ণপুর গ্রামের বাজার সংলগ্ন রাস্তায় টাকনো পর্যন্ত পানি জমে থাকে। এতে করে লোকজনের যাতায়াত করতে বেশ সম্মুখীন শিকার হতে হয়। রাস্তার দুই পাশে উঁচু করে বাড়িঘর নির্মাণ করায় বৃষ্টির পানি সরাতে পারে না, যার কারণে পাকা রাস্তাটিতে পানি জমে থাকে। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে বেশ হিমশিম খাচ্ছে আরান। পরের জুতো হাতে নিয়ে প্যান্ট টাকনুর পর্যন্ত খানিকটা উপরে তুলে হাঁটছে। বৃষ্টিতে ভেজার কারণে সব চুল কপালে লেপটে আছে। পরের কাপড় থেকে ছুঁয়ে ছুঁয়ে পানি পড়ছে। বৃষ্টিতে কাক ভেজা হয়ে আরান শিকদার বাড়ির মেন গেটের সামনে এসে দাঁড়। সন্ধ্যার পরপরই এখানে ভারী বৃষ্টিপাত হয়েছিল। একটানা তুমুল বর্ষণ হওয়ায় কারণে রাস্তায় পানি জমে আছে। আরান গেটে ধাক্কা দিতেই বুঝলো গেট ভেতর থেকে বন্ধ। অবশ্য বন্ধ হওয়াটাই স্বাভাবিক, এতে এত রাতে তো আর গেট খোলা থাকবে না। আরান প্রথমেই হাতে থাকা জুতো জোড়া ছুঁড়ে মারল গেটের উপরে। তারপর সে নিজে দেয়াল টপকে ভিতরে ঢুকলো। পুরো বাগান জুড়ে কৃত্রিম আলো ছড়াছড়ি। উঁচু উঁচু গাছের সাথে কিছু গ্লাসে মোড়ানো বক্স দেখা যাচ্ছে, আর সেই বক্সগুলোর ভেতরে লাইট জ্বলছে। বাড়ির ভেতর থেকে তাকে টেনে এনে গাছগুলোর সাথে ঘুরিয়ে পেঁচিয়ে গ্লাসের বক্সে ঢুকানো হয়েছে। বিদায় বৃষ্টি পড়লেও বক্সের ভেতরে পানি প্রবেশ করতে পারবে না। এই দৃশ্য দেখে আরানের একটা কথাই বলতে ইচ্ছে করলো, বাহ শ্বশুরমশাই বাহ, দেখছি খুবই অ্যাডভান্স সাথে স্মার্টও। আরান বাড়ির সামনে গিয়েও একবার কলিং বেল বাজালো। একইভাবে পরপর দুবার বাজালো, তবু দরজা খুলছে না দেখে আরান চিন্তিত হয়ে পড়ল। আজব, দরজা কেন খুলছে না? আরান ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ঘড়ির কাঁটা এখন মাত্র 9টা। এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল মেয়েটা। আজ যেভাবেই হোক দেখা করতে হবে, এরকম সুযোগ আর পাওয়া যাবে না। জামশেদ শিকদারের অনুপস্থিতিতে আনিসাকে যে করে হোক মানাতে হবে। কলিং বেলের আওয়াজ পেয়ে আনিসার ঘুম ভেঙে গেল। আর মুড়া হয়ে উঠে বসল।
আনিসা শুয়েছে ঠিক মাঝখানটায়। আনিসার বাম পাশে শুয়েছে পুষ্পিতা আর ডান পাশে শুয়েছে রুবাইদা, যিনি সম্পর্কে রিনা বেগমের মা। বাড়ির সবাই যখন ঢাকায় রওনা দিয়েছিল তখনই রিনা বেগমের বাবা মাকে এখানে রেখে গিয়েছিল। দুই মেয়েকে তো আর একা রেখে চলে যাওয়া যায় না। আনিসা ঘুমে ঠুলতে ঠুলতে এসে দরজা খুলতে সামনে আরানকে দেখতে পেল। পরক্ষণে আবার কি ভেবে দরজা বন্ধ করে দিল। আনিসাকে এবার মুখের উপর দরজা বন্ধ করতে দেখে আরান হকচকিয়ে গেল। আরান ফের কলিং বেল বাজাতে আবার দরজা খুললো। আনিসা চোখ কুচলে ভালো মতো তাকালো আরানের দিকে। ভ্রান্ত চেহারা আনিসা সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে শুধালো, তুমি সত্যি তো নাকি আমার ভ্রম? আনিসার কথার কোনো প্রত্যুত্তর করছে না আরান। এক ধ্যানে এক দৃষ্টিতে তাকিয়ে তার বিচলিত হৃদয় অশান্ত মন যেন আজ আরো ক্ষুধার্ত প্রিয়তমার দৃষ্টি আকর্ষণ করে তৃষ্ণা নিবারণের চেষ্টায়। আনিসা অবাক হবে কিনা হবে না সেটাই বুঝতে পারছে না। দুজন দুজনের দিকে তৃষ্ণান্ত চাতকের মতো হচ্ছে, যেন বহু বছরের অস্থির মনকে স্থির করার প্রয়াসে তারা। ভাই নো আমি হ্যান্ডসাম, তাই বলে এভাবে তুমি চোখ দিয়ে গিলে খাবে আমায়? দেখো, এইসব ব্যাড ম্যানার্স। কোনো মেয়ের উচিত নয় এভাবে এক নাগারে কোনো ছেলের দিকে তাকানো। কথাগুলো কর্ণপুরে পৌঁছাতে আনিসা হতবাক। তার মানে আরান তার ভ্রম নয়, সে সত্যি এখানে এসেছে। আরানের উপস্থিতির ব্যাপারটা বোধগম্য হতে আনিসার মনে বয়ে গেল এক কালবৈশাখী ঝড়, যে ঝড়ে রয়েছে শুধু বেদনা আর বেদনা। আনিসা ভেতর থেকে ভেঙে পড়লেও বাইরে চোখ মুখে স্থির, চেহারায় জোরপূর্বক কাঠিন্য এনে শক্ত গলায় শুধালো, এখানে কেন এসেছে? একটা কথা জিজ্ঞেস করতে। আনিসের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরানের দিক থেকে সোজাসাপটা জবাব এলো। আরানের কথা শুনে আনিসা আড়ালে দীর্ঘশ্বাস ফেলল, তারপর আগের ন্যায় শক্ত কণ্ঠে বলল, কি বলবে তাড়াতাড়ি বলে বিদায় হও। আরান এখনো দরজার বাইরে দাঁড়িয়ে। আনিসা একটি পারো যেচে ভেতরে আসার জন্য ডাকছে না তা দেখে আরান ম্লান হাসল। তার মানে প্রিয়তমার রাগ বাড়তে বাড়তে আকাশ ছুঁয়েছে। আরান মলিন মুখে কাতর স্বরে জিজ্ঞেস করলো, আনিশা, সত্যি করে একটা কথা বলবে? তুমি কি কোনো দিন আমায় ভালোবাসোনি? ভালোবাসার মধ্যেও একটা ভালো লাগা আছে। তোমার প্রতি আমার কেবল ভালো লাগা ছিল, তাই আমি তোমাকে ভুলে সহজে অন্য কাউকে ভালোবাসতে পেরেছি। আর এখন আমি যাকে ভালোবাসি তাকে কখনো ভুলতে পারবো না, কারণ আমি তাকে সত্যি ভালোবাসি। ভালো লাগায় বেশি দেখা যায় পাগলামি, যেটা তোমার প্রতি ছিল। আর ভালোবাসায় থাকে এক অসীম পরিমাণ বিশ্বাস, ভরসা, যন্ত্রণা, যে যন্ত্রণা একজন প্রেমিক হাজারো বার সহ্য করতে প্রস্তুত থাকে। আনিশা। আনিসার কথার বিপরীতে আরান অস্পষ্ট স্বরে নামটা উচ্চারণ করতে আনিসা দপ করে দরজা বন্ধ করে দিল। দরজার বিকট আওয়াজ তো খানিক বাদে মিলিয়ে যাবে, কিন্তু মনের কোণে যে হৃদয় ভেঙে চুরমার হচ্ছে সেটা কি কখনো কেউ বুঝবে? আরানের বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে, যা সে প্রকাশ করতে পারবে না। ভালোবাসার মানুষের মুখে অন্য কারো নাম শুনলে এই মন কতটা দহনে পড়ে তা সেই জানে। এই যে পরিস্থিতির শিকার হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো? গানের তালে তাল মিলিয়ে খালি গলায় খারাপ কণ্ঠে একাধারে গানটি গেয়ে গেয়ে হালকা বৃষ্টিতে ভিজে থাকা পাকা রাস্তাটি দিয়ে এগিয়ে যাচ্ছে হুডি তোলা রিস্কাটি। বিপ্রাণ গতিতে চলা রিস্কাটি খানিক বাদে বাদে ঝাঁকুনি দিচ্ছে। পুরো আসমান আজ নিজেকে কৃষ্ণবর্ণে সাজিয়েছে। আসমানের দিকে তাকালে মনে হচ্ছে যেন প্রকৃতি অন্তরিক্ষে আগে কোনো কালো চাদর ঢেকে রেখেছে। আজ প্রকৃতি নারাজ বিদায় নিজেকে কালো চাদরে মুড়িয়ে রাখতে চায়। ওর অদৃষ্ট ভঙ্গিতে তাকে এই লোকটার পানে। এই লোকের মুখ চলছে বেশি, পায়ের গতিই চলছে কম। কোন দুঃখে যে এই গাড়িতে উঠেছিল কে জানে। লোকটির ভাবমূর্তির কোনোরূপ পরিবর্তন না দেখে ওর শেষমেশ না পেরে বলেই উঠল, মামা একটু জোরে টান দেন, দেরি হয়ে যাচ্ছে। ওর কথায় রিক্সাওয়ালা পেছনে ফিরে শুধালো। কিছু বললে মা? লোকটার কথায় ওর বিরক্তি দৃষ্টিতে তাকিয়ে মনে মনে হাওড়ালো, বুড়ো লোক দেখে এই রিক্সায় উঠেছিলাম, ভেবেছিলাম বুড়ো লোক, কোনো বিপদে ভয় নেই।
এখন তো দেখছি আরো মহা বিপদে পড়েছি। এই বয়সে স্মার্টফোনে গান শুনে শুনে গাড়ি চালাচ্ছে। গান ঠিকই শুনতে পাচ্ছে, কিন্তু আমার কথা শুনতে পাচ্ছে না। অদ্ভুত লোক। রিক্সাটা একটা কফি শপের সামনে এসে থামলো। অরু তার ব্যাগ থেকে আর ছাতা নিয়ে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে কফি শপের দিকে হাঁটা ধরল। কফি শপের কিঞ্চিত সামনে আসতে একটা হাসি মুখ এগিয়ে এলো অরুর দিকে। লোকটা মুচকি এসে অরুর উদ্দেশ্যে শুধালো। কেমন আছো আরোরা? অরু লোকটিকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল। ভালো আছি, আপনি কেমন আছেন? লোকটা অরুকে অনুসরণ করে যেতে যেতে বলল। তোমার বোন আর ভালো থাকতে দিল কই? জীবনটা আমার তেজপাতা করে দিল। কথাটা শোনা মাত্র অরু পেছনে ফিরে কটা প্রশ্ন ছুড়ল লোকটির পানে। আমার বোন কি আপনাকে ধরে বেঁধে কোনো কিছু করিয়েছে? যাতে করে থাকে আপনার জীবন তেজপাতা হয়ে গেল? আরন ভাই, আরন ভাইয়া। আরান অরুর দিকে একটা গোল টেবিলের বাম পাশে চেয়ার টেনে ঠিক তার অপোজিটে সাইড চেয়ার টেনে বসল। বিয়ে করা বউ যদি বলে সে অন্য কাউকে ভালোবাসে, অন্য কারোর সাথে সংসার করতে চায়, তখন আমার মতো সাধারণ স্বামীদের জীবন নিশ্চয়ই সুন্দর হবে না। আরানের কথা অরু যেন আকাশ থেকে পড়ল। এসব কি আবল বলছে? আনিস আপু আবার কখন কবে অন্য কাউকে ভালোবাসলো? অরু সুকুঞ্চিত করে বলল। এসব আনিশা আপু বলেছে আপনাকে? অরুর কথা আরানের সোজা সাপের জবাব। তো এতক্ষণ তোমায় কি বলছে? তোমার আপুই এই কথা বলেছে? এত বড় সত্যি কথাটা আপনাকে সত্যি আনিশা আপু বলেছে? নিশ্চিত হওয়ার জন্য ফের আরানের দিকে প্রশ্নটা ছুড়ল অরু। অরুর প্রশ্নে পাছে আরান এইবার একেবারে স্থান কাল ভেদে বর্ণনার সহিত উত্তর দিল। আরে হ্যাঁ, কাল রাতে তোমার বোন নিজ মুখে একথা স্বীকার করেছে। আরানের উত্তরের প্রত্যুত্তরে অরুর ভারী দীর্ঘশ্বাসের শব্দই শোনা গেল। অরু ঠান্ডা নিস্তেজ গলায় শোধালো। আর আপনি কথাটা বিশ্বাসও করে নিয়েছেন, তাই তো? আরান অরু নিষ্প্রভ পানে চোখে চাইল। ব্যথাতুর কণ্ঠে আরান বলল। আই নো আরোরা, ও এসব মন থেকে বলেনি, বাট আনিশা তোমার আব্বুর মুখের উপর কথাও বলবে না। আচ্ছা আরোরা, শ্বশুররা কি সব সময় লাভ স্টোরিতে বাধা হয়ে দাঁড়ায়? তাদের ভিলেন সেজে লাভ স্টোরিতে ঝগড়া দেওয়া বাদে অন্য কোনো কাজ নেই? তারা অন্য কোনো ধরো সাপোর্টিং ক্যারেক্টারও তো হতে পারতো না, তারা এই কাজ কিছুতেই করবে না। আপনি আমার কাছে থেকে হেল্প চাইছেন, তাই তো? আপনি আমার আব্বুর নামে মন্দ কথা বললে আদৌ হেল্প পাবেন তো? অনেকটা হুঁশিয়ারির সহিত বলল অরু। অরুর হুঁশিয়ারি বার্তা শুনে অমনি চুপসে গেল আরান। অনুচ্চ গলায় অরুর উদ্দেশ্যে বলল। আরোরা, ডোন্ট সে দিস। তুমি কিছু করতে পারবে না। আমার দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে এক্ষুনি মারা যাব। ওকে, বাট আমার একটা শর্ত আছে। অরুকে রাজি হতে দেখে আরানের মুখের হাসি সিলিক দেখা গেলেও শর্তের নাম শুনে তা ধীরে ধীরে নিভে এলো। আরান ভীষণ সিরিয়াস ভঙ্গিতে জিজ্ঞেস করলো। কি শর্ত বলো? আরান প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে দেখে অরু খানিকটা হাসল। মুখে মৃদু হাসি বজায় রেখে বলল। আপনি নিশ্চয়ই সেই বিখ্যাত কুখ্যাত উক্তিটি শুনেছেন যে কারোর কাছ থেকে কিছু নিলে কিছু দিতে হয়, কোনো কিছু পেতে চাইলে কোনো কিছু হারাতে হয়। অরু যুক্তিযুক্ত কথায় আরান ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বলল। এই প্রথমটা শুনলেও দ্বিতীয়টা শুনিনি, তো ঝটপট বলে ফেলো তোমার কি চাই। ক্লোরোফর্ম। ছোট্ট শব্দই যেন যথেষ্ট আরানের হুঁশ উড়ে যাওয়ার জন্য। আরান অবাক হয়ে তাকিয়ে আছে। এই মেয়ে এইসব চেতনানাশক ওষুধ দিয়ে কি করবে? আরান কৌতূহলী দৃষ্টিতে চেয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো। অরুর তুমি এসব দিয়ে কি করবে? মানুষকে গুম করব। কথা শুনে এক প্রকার ঝটকে খেলো আরান। অরুর গা কাঁপানো উত্তর শুনে আরানের দৃষ্টি নিচল অটল। তড়ি করে আরান অস্থির হয়ে পড়ল। আর ইউ ক্রেজি আরোরা, তুমি এসব কি বলছো? আরানের কথার মাঝে ওইটার 2 কাপ কফি নিয়ে এলো। আরান অরুর দিকে কফি বাড়িয়ে দিল। অরু কফির মগ হাতে নিয়ে কফিতে 2-3 চুমুক দিয়ে ফের বলল। যদিও ইটস সিক্রেট, তবু আপনাকে বলছি করবোটা কি। 3য় বর্ষের ইয়ারলি এক্সামে একটা ব্লান্ডার হয়েছিল আমার লাইফে। এই তো কয়েক মাস আগের কথা। সেদিন হিস্ট্রি কেমিস্ট্রি এক্সাম ছিল। আমি যথা টাইমে এক্সাম হলে উপস্থিত ছিলাম। এক্সাম শুরু হওয়ার ঠিক 2 মিনিট আগে আমি যখন ফাইল বের করছিলাম, তখন আমি দেখতে পাই আমার ফাইলের মধ্যে কিছু আনসার শিট রয়েছে। আনসার শিটগুলো কেমিস্ট্রি সাবজেক্টের ছিল।
ম্যাম যখন প্রশ্নপত্র দিচ্ছিল তখন ম্যামের চোখে এসব ধরা পড়ে। সঙ্গে সঙ্গে আমাকে এক্সপেল করা হয়। তখনও সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। ক্লাসের বাইরে মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর ম্যাম নিজে বাইরে এসে আমাকে ডেকে নিয়ে যায়। প্রশ্ন আর খাতা দিয়ে বলে এক্সামের লেখা শুরু করতে। এক্সামের পর জানতে পারি আমার এক ফ্রেন্ডের কারণে আমি ওই দিন এক্সামে দিতে পারিনি। ওর কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনছে আরান, যেন ক্লাসরুমে ধ্যান মন দিয়ে ম্যামের পড়া মনোযোগ দিয়ে বুঝছে। কিন্তু এত এত মনোযোগে থাকার পরেও আরান এটা বুঝলো না মেয়ে ক্লোরোফর্ম দিয়ে করবেটা কি। আরান কফির মগটা শব্দ করে রাখলো, অতিষ্ঠ ভঙ্গিতে বলল, সবটাই বুঝলাম, বাট তুমি ক্লোরোফর্ম দিয়ে কি করবে সেটা বুঝলাম না। পুরো কাহিনী শুনলেই তো বুঝতে পারবেন। এর পরের দিন আমরা ফ্রেন্ডরা মিলে সিসিটিভি চেক করি, কিন্তু এতেও কোনো ফলাফল পাইনি। রিচার্জ করে জানতে পারি আমাদের আসার কিছুক্ষণ আগে কেউ নাকি এক্সাম হলে সিসিটিভি ডিলিট করে দেয়। ওই দিন আমার ফ্রেন্ড না থাকলে আমার অনেক বড় কিছু হয়ে যেত। অনার্স 3য় বর্ষে আরও 1 বছর থাকতে হতো। কে এইরকম জঘন্য কাজটা করেছে সেটা জানতে অনেক চেষ্টা করেছিলাম, কিছুতেই সেই ব্যক্তিকে ধরতে পারিনি। ইদানিং আমার একটা ছেলের ওপর সন্দেহ হচ্ছে। ওই ছেলেকে ধরতে পারলে হয়তো সব ক্লিয়ার হয়ে যেত। তাই আজ রাতে আমাদের মিশন হলো ওই ছেলেকে কিডন্যাপ করব। একটু টর্চার করলে পেট থেকে সত্যি কথা বের হয়ে যাবে। ওকে কিডন্যাপ করার জন্য আমার ক্লোরোফিল দরকার। আরান ভাইয়া কেউ আমার সাথে খেলতে চাইছে সেই শুরু থেকে, কিন্তু আমি এতে তেমন পাত্তা দিইনি। এইবার একটু বাড়াবাড়ি করে ফেলেছে, তাই এখন এই গেমের মাস্টার মাইন্ডের সান্নিধ্যে যে করেই হোক আমার চাই। ওকে, ডিল ইজ ডান। তুমি যা চাও তাই পাবে। এর বিপরীতে আমার চাওয়া তোমাকে যে করেই হোক পূরণ করতে হবে। বাড়িতে কেউ জানে না তো তুমি এসেছো? কথাটা শেষ করে অনেকটা জোরপূর্বক হাসলো আরান। আরানের কথায় ওরু কফিতে শেষ চমক দিয়ে আশ্বাসের সুরে বলল, না, কেউ জানে না। আচ্ছা, আজ রেস্টুরেন্টে কোনো কাস্টমার নেই কেন? কফি শপটা কি আপনি বুক করেছেন? না, আমি করিনি। তবে হ্যাঁ, আজকে অন্য কেউ বুক করেছে। শেহজাদ বুক করেছে পুরো কফি শপ। আরানের উত্তর শুনে অরুর অন্তরাত্মা কেঁপে উঠল। এই ছোট্ট দেহের কলিজাটা যেন কোনো নরখাতে খামচে ধরেছে। ঠান্ডা মৌসুমে অরু তীব্রভাবে ঘামতে লাগলো। অরুর এই লোকের সামনে পড়তেই চায় না। কি জানি দেখা হয়ে গেল, আবার কি করে বসবে। অদ্ভুত লোকের অদ্ভুত কর্মকাণ্ড। অরু জলদি তার ব্যাগটা কাঁধে নিয়ে দাঁড়িয়ে কোনো মতে তাহলে আজ আসি। আরান অরুর সাথে রেস্টুরেন্টের মেন ডোর অবধি আসলো। অরু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আরান অরুর যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে ফের রেস্টুরেন্টের ভেতরে চলে গেল। অরু এখন নির্জন রাস্তায় একাধারে একটা বন্ধ দোকানের খোলা ছাদের নিচে দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে ভেজার কারণে পুরো শরীর জবজবে ভিজে আছে। ঠান্ডা আবহাওয়ার সাথে পাল্লা দিয়ে তিরতির করে কাঁপছে পুরো তনু। অরু কফি শপ থেকে বের হয়ে অনেকটা পথ হেঁটে চলে এসেছিল, তবু একটা গাড়ির দেখা পায়নি অরু। মাঝ রাস্তায় বৃষ্টি পড়তে শুরু করলে অরু ছাতা নেওয়ার জন্য ব্যাগ হাত দিতে খেয়াল হলো সে ছাতা ফেলে এসেছে কফি শপে। সময়ের সাথে বৃষ্টির গতি ক্রমশ বাড়ছিল, তাই অরু কোনো মতে এই বন্ধ দোকানটা নিচে এসে আশ্রয় নিয়েছে। শেহজাদ গাড়ি করে নিজের কাঙ্ক্ষিত স্থানে যাচ্ছিল। ফ্রন্ট সিটে রিক বসে, শেহজাদ ব্যাক সাইডে বসে সম্পূর্ণ মনোযোগ দিয়ে ফাইল চেক করছিল। গাড়ি চলন্ত অবস্থায় আকস্মিক রিকের অস্থির আওয়াজ শোনা গেল। ভাই ভাই দেখুন, ভাবি দাঁড়িয়ে। রিকের কথা শুনে শেহজাদ ফাইল থেকে চোখ তুলে রিকের দিকে অসন্তোষ দৃষ্টিতে তাকালো। শেহজাদের এক্সপ্রেশন, অভিব্যক্তি কিছুই রিকের মাথায় ঢুকলো না। তবে রিক এটা বুঝতে পারলো শেহজাদ গাড়ির কাজ নামাচ্ছে। কাজ নামানোর পর শেহজাদের দৃষ্টি কেমন যেন শীতল হয়ে এলো। কিছু একটা ভেবে শেহজাদ গম্ভীর সুরে আদেশ করল, রিক, গাড়ি থামাতে বল আর গ্যারেজ থেকে রয়্যাল এনফিল্ডটা নিয়ে আয়। কথাটা বলে গাড়ি থেকে বের হয়ে রাস্তার উল্টো পথে হাঁটা ধরল। অরু তখন নিচে ঝুঁকে জুতার খুলে যাওয়া ফিতা লাগাচ্ছিল। তখনই হঠাৎ পাশে কারো অস্তিত্ব ঠাউর করতে পেরে অরু নিচে ঝুঁকে থাকা অবস্থায় পাশ ফিরে মাথাটা উঁচু করে তাকালো। শেহজাদকে এভাবে এখন দেখতে পেয়ে বিষম খেল অরু তপ্ত শ্বাস ফেলে শটান দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, যার নজর এড়াতে চাই বারবার, সেই নজর নিজেই এসে হানা দেয় প্রতিবার। অনেকক্ষণ স্থানটাতে বিরাজ করছে ভয়ঙ্কর নীরবতা। দুই মানবী শ্বাস প্রশ্বাস আর অতিরিক্ত বর্ষণের ঝুমঝুম শব্দ ছাড়া অন্য কোনো শব্দ শোনা যাচ্ছে না।
অরু বার কয়েক আর চোখে তাকালো শেহজাদের পানে। শেহজাদ আজ একটা হাতের কবজি পর্যন্ত ব্ল্যাক টি শার্ট, সেই টি শার্টের উপরে পরিধান করছে ব্ল্যাক লেদার জ্যাকেট, গলায় জলজল করছে সেই লকেটটি যাতে ক্যাপিটাল অক্ষরে এস লেখা। বান্দা একদম পুরোপুরি রেডি হয়ে নিশ্চয়ই কোথাও যাচ্ছিল, কিন্তু অরু এখনো বুঝতে পারছে না শেহজাদ এখন এখানে কি করছে, কখনই বা এলো এখানে। অরুকে এভাবে ভ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে শেহজাদ বিরক্তি ভঙ্গিতে তাকে গম্ভীর স্বরে বলল, কি সমস্যা, এভাবে কেন তাকাচ্ছিস? আপনি আসলেই ওয়াসিফ শেহজাদ চৌধুরী তো? শেহজাদের গুটি কয়েক বাক্য শেষ হতে অরু বোকার মতন প্রশ্ন করেই বসল। অরুর এহেন আসার কথা শেহজাদ কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না। শেহজাদকে নির্বাক দেখে অরু মনে মনে বিজয়ের হাসি হাসল। ওয়াসিফ শেহজাদ চৌধুরী আজ এতটা শান্ত, তার মানে এখন ওনাকে সরাসরি কোনো কিছু বললে উনি মাইন্ড করবেন না। আচ্ছা, আপনার মধ্যে কি কোনো জিনের পাওয়ার আছে? অরু নিজের ভাবনা অনুযায়ী ফের বেকুবের মতো আবার প্রশ্ন চলল, কিন্তু এবারে শেহজাদ আর নিরুত্তর হওয়ার ভূমিকা পালন করলো না। অরুর মুখ থেকে কথাটা বের হওয়ার সাথে সাথে শেহজাদ ধমকে উঠল। শাট আপ। শেহজাদের ধমক খেয়ে অরু জড়সড় হয়ে এক কোণে চলে গেল। শেহজাদ একবার সূক্ষ্মভাবে অরুর আগাগোড়া পরখ করে নিল। মেয়েটার এখন খোলা চুল দিয়ে নিজেকে ঢাকতে সর্বোচ্চ প্রয়াসে। এই হিম শীতল ঠান্ডা মৌসুমেও হঠাৎ করে শেহজাদের শরীর গরম হয়ে উঠল, সর্বাঙ্গ নিমিষে আলোর গতিতে উত্তপ্ত হয়ে উঠল। না চাইতো এই বেহাইয়ার চোখ চূড়া প্রেয়সী তুলোর মতন তুলতুলে শরীরের দিকে চলে যাচ্ছে। এই যেন সাক্ষাৎ আসমান থেকে জমিনে কোনো রাজপরী নেমে এসেছে। সাদা জামায় আবৃত শরীরটা বৃষ্টিতে ভেজার কারণে সাদা ড্রেস শরীরের সাথে একেবারে লেপটে আছে। ভেজা চুল থেকে পানি বেয়ে পুরো পিঠ ভিজে যাচ্ছে। অতিরিক্ত নড়াচড়ার কারণে কানের অলংকার থেকে রিনিচিনি আওয়াজ আসছে। মেয়ের শুক্রাণটা নাকে আসতে শেহজাদ হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করিল। শ্বাস প্রশ্বাস গাঢ় হতে শুরু করেছে। শেহজাদ ধীরে ধীরে নিজের কন্ট্রোল হারাচ্ছে। না, নিজেকে আয়ত্তে রাখতে হবে, না হলে ব্লান্ডার হয়ে যাবে। পুরুষের সত্তাকে আয়ত্তে আনার জন্য এবার নীরবতা কাটিয়ে কথা বলা উচিত। এভাবে বৃষ্টিতে কেন ভিজছিস? অরু যখন এক ধ্যানে চুল শুকাতে ব্যস্ত ছিল তখন শেহজাদের দৃঢ় কণ্ঠস্বর ধ্বনি কানে বাজতে অরু শেহজাদের দিকে চাইল। তারপর কোনো রকম ভনিতা ছাড়াই প্রশ্নের যথাযথ উত্তর দিল। কারণ আমি একজন প্লুভিওফাইল, তাই আমি বৃষ্টিতে ভিজি। অরুর কাছ থেকে এমন জবাব শেহজাদ মোটেও আশা করেনি। এই মেয়ে কি নির্বোধ, কিছু বোঝে না? শেহজাদ দুর্গীয় দৃষ্টিতে তাকিয়ে কর্কশ স্বরে বলল, Today you have to committed 2 crimes, universe. শেহজাদের কথার বিপরীতে অরু উৎসুক দৃষ্টিতে চেয়ে অরুকে এতটা তস্র দেখে শেহজাদ চড়া কঠিন গলায় বলল, প্রথম বৃষ্টির মৌসুমে ছাতা আনিসনি, দ্বিতীয় এই বৃষ্টির সময় সাদা ড্রেস পরেছিস। সরাসরি এভাবে বলাতে চকিত দৃষ্টিতে তাকালো অরু। পরক্ষণে লজ্জায় মুখটা বিপরীত পাশে তাকিয়ে তাদের ধোঁয়াত চেপে কি যেন বিড়বিড়ালো। তারপর কণ্ঠে খানিকটা জোরে নিচু গলায় বলল, শুনুন, আমি কোনো জ্যোতিষী নই যে কখন বৃষ্টি হবে তা আগে থেকেই জানবো। জানলে তো আর আজ সাদা ড্রেস পরতাম না। দ্বিতীয়ত, আমি ছাতা নিয়ে এসেছিলাম, ভাগ্যক্রমে আমার ছাতাটা হারিয়ে গেছে। ছাতা থাকলে আমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতাম না। শেহজাদ ভাবলেশীন ভাবে বলল, সকাল থেকে আকাশে মেঘ দেখা যাচ্ছিল, আর কাল রাতেও খানিকটা বৃষ্টি হয়েছিল, তাহলে আজ বৃষ্টি হবে সেটা আগে থেকে জানার কথা। শেহজাদের জ্ঞানী কথাবার্তা শুনে অরুর মুখটা দেখার মতো ছিল না। এভাবে সরাসরি কেউ কাউকে বলে? অরু অপ্রস্তুত হয়ে মিনমিনিয়ে পড়ল। এতটা ক্রিটিক্যাল মাইন্ড নিয়ে ভাবিনি আমি। অরু কথাগুলো বলে সামনে দৃষ্টি তাক করে দেখতে পেল একটা বাইক এসে থামলো অল্প দূরত্বে। বৃষ্টিটাও কমে এসেছে। অরু খেয়াল করলো বাইকের সাথে সাথে একটা কারও এসে থামলো। বাইক থেকে ওই চামচা অর্থাৎ শেহজাদের অ্যাসিস্ট্যান্ট রিক নেমে এসে শেহজাদের হাতে চাবি আর হেলমেট দিয়ে কারটা করে চলে গেল। ঘটনাটা এতই দ্রুত ঘটেছে যে ওর পুরো ঘটনাটা বোধগম্য হতে কয়েক সেকেন্ড লেগেছে। শেহজাদ যেই না বাইকের দিকে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াবে ঠিক তক্ষুনি ওর বিচলিত কঞ্চে বলে উঠল, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? বৃষ্টির দিনে কেউ কার ছেড়ে বাইকে করে যায়? শেহজাদ ওর কোনরূপ কথা কানে না তুলে নিজের মতো করে বাইকের দিকে এগিয়ে গেল। বাইকে উঠে হেলমেট পরা শেষে ওর উদ্দেশ্যে শুধালো, তোকে কি কোলে করে এনে তারপর বাইকে বসাতে হবে? থ্যাঙ্কস কথাটা বলার জন্য, বাট আমি একাই চলে যেতে পারবো।
শেজাদকে এভাবে বলতে দেখে অরু পড়ল এক দ্বিধার খেলায়। মন আর মস্তিষ্ক ইতিমধ্যে লড়াই শুরু করে দিয়েছে। মস্তিষ্ক যদি বলে যা, সেখানে মন বলে যাস না। দুটানে লুটুপুটি খাওয়া অরু মুখের হাসি রেখা টেনে কথাটা বলল। অরুর কথা সম্পূর্ণ কথা শ্রবণে করে শেজাদ হেয়ালি ভাব নিয়ে অনেকটা সতর্কতার সাথে বলল, ওকে ফাইন, অ্যাজ ইউ উইশ, বাট আমি তোকে অ্যালার্ট করে দিতে চাই, এই সামনের মোড়ে একটা মার্ডার হয়েছে। ওখানে পুরো পুলিশ টিম উপস্থিত, প্রচুর ভিড়, তাই এই দিকটায় কোনো গাড়ি আসবে বলে মনে হয় না। শেজাদের এরূপ কথা শুনে অরুর পুরো শরীর কেঁপে উঠল। সর্বাঙ্গে বয়ে গেল এক ভয়াবহ আতঙ্ক। অরু এখন খুব করে চাইছে শেজাদ আরেকটি বার অরুকে ডাকুক, কিন্তু শেজাদ এরকমটা মোটেও করলো না। উল্টো অরুর মূর্তির কোনো পরিবর্তন না দেখে বাইকে স্টার্ট দিয়ে যেই না টান দিবে অমনি অরু চিৎকার করে ব্যস্ত পায়ে বাইকের দিকে এগিয়ে আসতে আসতে বলল, দাঁড়ান দাঁড়ান, আমিও যাব। অরু বাইকের কাছাকাছি আসতে শেজাদ একটা হেলমেট অরুর দিকে বাড়িয়ে দিল। হেলমেটটা পরার শেষে বাইকে উঠে অরু তার কম্পিত হাত জোড়া আলতোভাবে শেজাদের কাঁধে রাখলো। শেজাদ বুঝতে পারলো মেয়েটা তার পাশে বসতে ইতস্তত বোধ করছে, তার সাথে আনকমফোর্টেবল ফিল করছে, কিন্তু এভাবে বসলে তো মেয়েটা পড়েই যাবে। তাই শেজাদ জোরে বাইক টান দিয়ে ঘুরাতে অরু এক প্রকার হুমড়ি খেয়ে পড়লো শেজাদের পিঠে। সঙ্গে সঙ্গে শেজাদের জ্যাকেট খামচে ধরে। এরকমটা হতে শেজাদ পাখা হাসলো, তারপর বাইক আপন গতিতে চলতে শুরু করলো। বাইক চলন্ত অবস্থায় শেজাদ মেয়েটির জড়তা কাটাতে নরম আওয়াজে শুধালো, ইউনিভার্স, তোর মনে আছে জীবনে প্রথম তোকে বাইক আমি চড়িয়েছিলাম? কথাটা শোনা মাত্র অরু তড়িৎ গতিতে চাইল লুকিং গ্লাসের সেই অদ্ভুত মানবের দিকে। ধীরে ধীরে অরু ডুব দিল নাম না জানা সেই অতীতে। 2015 সাল। চৌধুরী ভিলা আজ শিকদার পরিবারের আগমনে মুখরিত হয়ে উঠেছে। সকলের উন্মাদনায় মেতে উঠেছে চৌধুরী ভিলা। অরু সেই কখন থেকে মেইন গেটের সামনে দাঁড়িয়ে বাইকে করে কপতি যাওয়া দেখছে। অত্যন্ত ভারাক্রান্ত চেহারা নিয়ে রাস্তার দিকে ওই দিক চোখ বোলাচ্ছে এক সরিষী কন্যা। সে তার মনোহর চোখ জোড়া দিয়ে সূক্ষ্মভাবে বাইকে যাওয়া দেখছে। এমন সময় নাহিদ গেট পেরিয়ে অরুর দিকে এগিয়ে আসতে আসতে বলে, অরু, 7 চাকারে এখানে কি করছিস তুই? অরু নাহিদের দিকে ফের নিজের দৃষ্টি ঘুরিয়ে রাস্তার দিকে তাকিয়ে একরাশ আকুলতা নিয়ে বলল, নাহিদ, এবার কৃষ্ণপুর গ্রামে গেলে সর্বপ্রথম আব্বুকে বলবো তোকে একটা বাইক কিনে দিতে। এইসব বাইক নিয়ে আমি কি করব? নাহিদের অযোচিত কথায় অরু একেবারে বর্ণনা সহকারে ব্যাখ্যা দিয়ে দিল কেন তাকে বাইক কিনে দিতে বলবে। দেখ, তুই হলি আমাদের 3 বোনের একমাত্র ভাই। সেই হিসেবে আমাদের 3 বোনের স্বপ্ন তোকে একাই পূরণ করতে হবে। আমার বাইকে চড়তে ইচ্ছে করছে, তাই তুই আমায় বাইকে চড়াবি। অরুর এত লম্বা লম্বা বিবরণ শুনে নাহিদ নাক মুখ কুচকে ফেল। অরুর প্রস্তাব বাতিল করে উল্টো নাহিদ অরুকে একখানা বড় বিবরণ শুনিয়ে দিল। আমার আর খেয়ে দিয়ে কাজ নেই, তোকে বাইকে করে ঘোরাবো। শোন, আমার এইসব বাইক টেক ভালো লাগে না, তাই আমি কোনো বাইক চালাবো না। রোজ কত বাইক অ্যাক্সিডেন্ট হয় জানিস না? আমি এত অল্প বয়সে মরতে চাই না। আর আমি হলাম তোদের 3 বোনের একমাত্র ভাই। কোথায় তোরা আমার স্বপ্ন পূরণ করতে ব্যস্ত হয়ে পড়বি, তা না করে বলছিস আমি তোদের স্বপ্ন পূরণ করবো। রিয়েলি অরু, ইটস সো ফানি। নাহিদ শ্লেষমূলক কথা শুনে অরু রেগে মেগে একাকার রাগে গজগজ করতে করতে বলল, এই, তোর বাইকে উঠবে কে? যা তো এখান থেকে। অরু কথাগুলো বলার পর নাহিদ ঘাটে ঘুরিয়ে এক প্রকার অরুকে উপেক্ষা করে বাড়ির ভেতরে চলে গেল। নাহিদ যাওয়ার কিছু সময় পর আকস্মিক অরুর সামনে একটা বাইক এসে থামলো। সহসা এমন হওয়াতে অরু কিঞ্চিত পরিমাণ পিছিয়ে এলো। বাইকে থাকা হেলমেট খুলে লোকটা স্টাইল করে মাথাটা ডানে বামে ঘোরাতে তার সিল্কি চুলগুলো কপালের নিচ অবধি গড়াগড়ি খেল। শেজাদ তার চুলগুলো ফ্যাশন করে ডান হাত দিয়ে পেছনে ঠেলে ঠিক করে নিল। শেজাদ অরুর হাতে একটা হেলমেট দিয়ে বলে, উঠ। অরু তখনও নিজের চোখ কান কাউকে বিশ্বাস করতে পারছে না। সত্যি কি ওয়াসিফ শেজাদ চৌধুরী এই কথা বলছে? অরু ফের একবার নিশ্চিত হওয়ার জন্য শেজাদের উদ্দেশ্যে শুধালো, আপনি কি কথাটা আমাকে বলছেন? এখানে আমি আর তুই বাদে কি অন্য কেউ আছে? শেজাদের উত্তরে থতমত খেলো অরু। পরক্ষণে নিজেকে সামলে না সূচক মাথা নাড়িয়ে ক্ষীণ কঞ্চে বলল, না। শেজাদ নিজে অরুকে হেলমেট পরিয়ে দিতে দিতে বলল, দ্রুত বাইকে উঠ। অরু